সো আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। সো আমরা মোটামুটি 3টা ভিডিও অলরেডি করে ফেলেছি, যে ভিডিওতে আমরা মহাকর্ষ বল এর আগ পর্যন্ত টপিকগুলোকে ক্লিয়ার করেছি। সো আজকে আমরা মহাকর্ষ বল কি, এটার পরিমাপ কতটুকু, কিভাবে কি করতে হয়, সবগুলো বিষয় সম্পর্কে সুবিস্তারিতভাবে আলোচনা করবো। সো তোমরা যারা এখনো ওই 3টা ভিডিও দেখো নাই, সো তাড়াতাড়ি দেখে আসলে বেশি ভালো হবে আজকের টপিকটা বোঝার জন্য। অবশ্য আজকের টপিকটা মহাকর্ষ একটু ডিফারেন্ট। সো আগের ভিডিওগুলো না দেখলেও হয় যদিও, কিন্তু বল সম্পর্কে তোমার যে একটা ধারণা থাকা উচিত, সেই ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের বিষয়টা তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা। তো চলো আমরা মহাকর্ষ বল এই বিষয়টা সম্পর্কে বিস্তারিতভাবে জানি। তো মহাকর্ষ বল, মহাকর্ষ বল মহাকর্ষ বল কি? মহাকর্ষ বলের ইংলিশটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। সো মহাকর্ষ বল হচ্ছে ওই সমস্ত বল যেই বলটা ভরের কারণে সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমি এখানে দাঁড়িয়ে আছি পৃথিবীর উপরে, এই ডাস্টারটা এখানে আছে পৃথিবীর উপরে, ছেড়ে দিতে কি হবে? পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করবে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি ছিটকে পড়ে যাচ্ছি না কেন, আমি আকাশ উঠতে পারছি না কেন? কারণ হচ্ছে পৃথিবী আমাকে কন্টিনিউয়াসলি একটা বল দিয়ে আকর্ষণ করছে। ঠিক আছে, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। কেন কেন মহাকর্ষ বল? কারণ হচ্ছে পৃথিবী তার ভরের জন্য কিন্তু আমাকে নিচের দিকে আকর্ষণ করে রাখছে। আমার যে ভর আছে, সেই ভরের কারণে কিন্তু আমি পৃথিবীর সাথে মানে অ্যাটাচড হয়ে আছি। ঠিক আছে, তো এই মার্কারটার একটা ভর আছে, পৃথিবীর একটা ভর আছে। সো পৃথিবীর তার ভরের কারণে এই মার্কারের ভরকে সে আকর্ষণ করে। ঠিক আছে, সো যেই আকর্ষণ বলের মধ্যে ভর রিলেটেড থাকবে সেই আকর্ষণ বলকে আমরা বলছি মহাকর্ষ বল। সো আমরা সবাই জানি যে মহাকর্ষ বলের ক্ষেত্রে সাপোজ দুইটা বস্তু আমাদের এখানে আছে, এটার ভর হচ্ছে m1, এখানে একটা বস্তু হচ্ছে, এটার ভর হচ্ছে m2। ঠিক আছে, আর এটার মধ্যবর্তী দূরত্ব বলতে বোঝায় হচ্ছে কেন্দ্র টু কেন্দ্র, কেন্দ্র টু কেন্দ্র। আচ্ছা, সো আমরা কেন্দ্র টু কেন্দ্র একটা রেখা টানলাম। সো এটার ভর, এটার দূরত্ব মানে এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের দূরত্ব আমরা ধরলাম হচ্ছে আর। ঠিক আছে, ছোটদের আর। সো এখন আমাদের এই দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল বলটা কত হবে? অ্যাকচুয়ালি এই বস্তুটাকে যেই বলে আকর্ষণ করবে, এই বস্তুটা কিন্তু এই বস্তুটাকে একই বলে আকর্ষণ করবে। সো যে কোনো একটা বল তোমরা বের করলেই মোটামুটি দুইটা বলই হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলটা কি হবে? সমীকরণটা তোমরা সবাই জানো, এফ ইকুয়াল টু জি, হ্যাঁ, m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা কি হলো? যে দুইটা বস্তু m1 এবং m2, তাদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা আছে, ভরের কারণে যে আকর্ষণ বলটা আছে, সেই আকর্ষণ বলটা কি হবে? বস্তুদ্বয়ের ভরের গুণফল, বস্তুদ্বয়ের ভরের গুণফল এর সমানুপাতিক হবে। মানে ভর বাড়লে আকর্ষণ বলটা বাড়বে, ভর যদি কমে তাহলে আকর্ষণ বলটা কমবে। ঠিক আছে, আর এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দেখো এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, মানে হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, আমরা যদি বস্তু দুটোকে আরো ক্লোজ করে দিই তখন কি হবে? যে এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেই আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে। আবার যদি আমরা দূরে দূরে সরিয়ে নিই তখন আকর্ষণ বলটা আমাদের কমবে। সো এই সমীকরণটা তোমরা অনেক জেনারেল একটা ফর্মুলা, তোমাদের 8-এও ছিল, 9-10-এও আছে। সো এই ফর্মুলাটার কোনটা কি এটা তোমরা খুব ভালো করে জানো। m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, মাঝখানে দূরত্ব হচ্ছে আর, জি হচ্ছে এটাকে কি বলে? এটা হচ্ছে এটা কি জানি এটা বলে, খুব সুন্দর একটা নাম আছে এটার। এটার মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক। হ্যাঁ, মহাকর্ষীয় ধ্রুবক। এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স ইনভার্স টু। এটার মান কি? জি এর মান। ঠিক আছে, সো জি এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। এটাও সার্বজনীন কনস্ট্যান্ট বা সার্বজনীন ধ্রুবক বলা হয় এটাকে। এটাকে তুমি যেখানেই নিয়ে যাও, পৃথিবীর মধ্যে অথবা পৃথিবীর বাইরে যেখানেই যাও না কেন, জি এর মানটা অলওয়েজ সেম। ঠিক আছে, এটা কোনো মানে মাধ্যমের উপর নির্ভর করে না, এটা কোনো স্থানের উপর নির্ভর করে না, অলওয়েজ সেম, সেই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয় বা সার্বজনীন ধ্রুবমান বলা হয়। আচ্ছা, সো এখন জি জিনিসটা কি? জি জিনিসটার একটা ফিজিক্যাল মিনিং, মানে ফিল করতে পারতেছি না জি জিনিসটা কি আসলে। যেমন ধরো এটার ওজন হচ্ছে 1 কেজি সাপোজ। সো এটা দ্বারা কি বোঝায়? তুমি কি ফিল করতে পারছো? যদি তুমি এটা ধরো তাহলে 1 কেজি ওজন তোমার কাছে লাগবে, 1 কেজি ভর তোমার মনে হবে। ঠিক আছে, রাস্তাটার ওজন ধরো তুমি 2 কেজি সাপোজ। সো এটা মানে কি বোঝায়? যে তুমি যদি এটাকে ধরো তাহলে মোটামুটি 2 কেজি ভর অনুভব করবা। ঠিক আছে, সো জিটায় কি মিনিংটা ফিল করে বা কি মিনিং, কি ফিলিংসটা মিন করে আর কি অ্যাকচুয়ালি। সো এটা দ্বারা তুমি, যেমন তুমি এখানে 1 কেজি মানে কি বুঝলা? যে এটার ভর হচ্ছে 1 কেজি, মানে এটা তুমি যদি পূজা করতে চাও তাহলে তোমাকে
মোটামুটি 1 কেজি ভরের জন্য যতটুকু বল দেওয়া দরকার, যতটুকু শক্তি থাকার দরকার, অতটুকু শক্তি থাকলে তুমি মানে ওটাকে উঁচু করতে পারবা। তো জি দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে, সাপোজ আমরা একটা কাজ করি, M1 এর জায়গায় M1 কে ধরি 1 কেজি, M1 হচ্ছে 1 কেজি, সাপোজ M1 হচ্ছে 1 কেজি, M2 কেও ধরলাম আমরা 1 কেজি, ঠিক আছে? আর এদের মধ্যবর্তী দূরত্ব আর, এটাকে ধরলাম আমরা 1 মিটার। তাহলে কি হলো, এই এফ ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, G1 × 1 / 1। এই তিনটা ওয়ানের সাথে গুণভাগ যাই করি না কেন, এই তিনটা হয়ে যায় 1। এই 1 আবার জি এর সাথে গুণ হলে এটা আবার জি থাকে, চেঞ্জ হয় না। তার মানে কি, যদি 1 কেজি ভরের দুইটা বস্তু, ঠিক আছে, 1 কেজি ভরের দুইটা বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, 1 মিটার দূরত্বে থাকে, ঠিক আছে, 1 মিটার দূরত্বে থাকে, এটা হচ্ছে 1 কেজি, এটাও হচ্ছে 1 কেজি। তাহলে 1 কেজি ভরের দুইটা বস্তু যদি পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে, তখন এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই বলটাই হচ্ছে জি। ঠিক আছে, ঠিক আছে। যখন এটার মধ্যে ধরো ছোট একটা বল, সাপোজ ধরো হচ্ছে 1 নিউটন বল, সাপোজ ধরো হচ্ছে 1 নিউটন বল, তাহলে জি এর মান কত, 1 নিউটন, বুঝতে পারছো? সো অ্যাকচুয়ালি কি ঘটে, এখানে যে মানটা আছে সেই মানটা দ্বারা কি বোঝাচ্ছে, যে যদি আমরা 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি আমরা 1 মিটার দূরত্বে স্থাপন করি, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে, 6.67 × 10⁻11। মানে খুবই ছোট একটা আকর্ষণ বল এটার মধ্যে ক্রিয়া করবে, ঠিক আছে, এত নিউটন বল ক্রিয়া করবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখো যে জি এর মানটা আমি লিখলাম, এটার মধ্যে একটা একক ব্যবহার করছি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, কিভাবে আসলো, ঠিক আছে। এটা যদি তোমাদেরকে একটু বলতে চাই, এখানে লিখি। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, এফ ইজ ইকুয়াল টু ছিল G m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমাকে জিটাকে একটু আলাদা করে লিখবো আমরা, জিটাকে যদি আলাদা করে লিখি তাহলে জি ইজ ইকুয়াল টু কি দাঁড়ায়, এফ আর স্কোয়ার, নিচে হবে m1 m2। এখন দেখো কি হয়, যে সাপোজ ধরো আমি অন্য একটা উদাহরণ দেখে বুঝাবো না, এই উদাহরণ এটা দিয়ে তোমরা বুঝো, যে এখানে জি এর মানটা, জি এর সমীকরণটা আছে, এটা হচ্ছে জি এর সমীকরণটা। জি এর সমীকরণের এখানে উপরে কি আছে, উপরে আছে এফ আর আর স্কোয়ার। এফ এর একক কি, নিউটন, আর স্কোয়ার এর একক কি, আর যেহেতু একটা দূরত্ব বুঝায়, দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে কি হবে, মিটার স্কোয়ার। নিচে কি, নিচে হচ্ছে এটার একক কি, কেজি, এটার একক কি, কেজি। তাহলে দুইটা কেজি একসাথে থাকলে কেজি স্কোয়ার, তাহলে নিচে হলো কেজি স্কোয়ার। তাহলে আমরা যদি এটাকে একসাথে লিখতে চাই তাহলে কি হবে, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। নিচে যদি স্কোয়ার আকারে কিছু থাকে, এটাকে যদি আমরা উপরে উঠে দিতে চাই তাহলে কি হবে, -2 দ্বারা -2 হয়ে যাবে, এই 2টা -2 হয়ে যাবে। এটা তোমরা গণিতের সূচক এবং লগারিদম এই চ্যাপ্টারটাতে তোমরা এটা ভালো করে বুঝবা, ঠিক আছে। যে কোন একটা জিনিস নিচে থাকা মানে, আমি যদি আবার একটু বলি, যেমন 2 ইনভার্স 1 এটা দ্বারা বোঝা হচ্ছে 1/2, 2 ইনভার্স 2 এটা দ্বারা বোঝা হচ্ছে 1/2 স্কোয়ার, ঠিক আছে। এখানে আছে কি, কেজি স্কোয়ার, আছে, কেজি স্কোয়ারকে যদি আমরা এইভাবে লিখতে চাই তাহলে কি হবে, কেজি ইনভার্স 2, ইনভার্স এটাকে বলে ইনভার্স 2 টু দি পাওয়ার -2, টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এটার একক। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দু একটা এক্সাম্পল করি খুব ভালোভাবে ব্যাপারটাকে আরো ভালো করে বোঝার জন্য আর কি, ঠিক আছে। সো এখন ধরো হচ্ছে আমাদের কাছে কিছু ডাটা দেয়া আছে, হ্যাঁ। সাপোজ ধরো হচ্ছে আমাদের কাছে এই দুইটা বস্তু, আমরা এখানে আবার একটু আঁকি, এই বস্তুটার ভর হচ্ছে ধরো 100 কেজি, আর এই বস্তুটার ভর হচ্ছে 1000 কেজি, 1000 কেজি, ঠিক আছে। এখন আর মধ্যবর্তী যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে ধরো হচ্ছে 100 মিটার, 100 মিটার। এখন তোমাকে জিজ্ঞেস করা হলো, এই ক্রাইটেরিয়া যদি ফিল আপ করে তবে এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী আকর্ষণ বলটা কত, হ্যাঁ। এই বস্তুটার মধ্যবর্তী কি আকর্ষণ বলটা কত, আকর্ষণ বলটা কিভাবে বের করবা, আমাদের সমীকরণ আমাদের জানা, এফ ইকুয়াল টু G m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো এখানে জি এর মান কত, 6.67 ইন্টু 10⁻11, হ্যাঁ, ইন্টু এটার সাথে গুণাকারে কি হবে, আমি বিষয়গুলো একটু মুছে ফেলি তাহলে জায়গাটা বেশি হবে, ঠিক আছে। তো এটার সাথে গুণাকারে কি থাকবে, m1 এর মান কত ছিল, 100 কেজি, m2 এর মান কত ছিল, 1000 কেজি, আমরা লিখে ফেললাম। এবং মধ্যবর্তী দূরত্ব ছিল 100 মিটার, তার উপর হবে হচ্ছে স্কোয়ার। অবশ্যই মধ্যবর্তী দূরত্ব মিটারে বসাতে হবে, ওজন কেজিতে বসাতে হবে, গ্রামে কিন্তু বসানো যাবে না, মধ্যবর্তী দূরত্ব কিলোমিটারে বসানো যাবে না, যে কোনো এককই বসানো যাবে না এক্সেপ্ট
মিটার একক, ঠিক আছে? শুধুমাত্র মিটার এককে বসানো যাবে, আর এটাকে বসাতে হবে কেজি এককে, কারণ মিটার কেজি এগুলো হচ্ছে এসআই একক, এসআই একক, ঠিক আছে? এসআই এককে সবসময় আমরা অঙ্কগুলো করবো, ঠিক আছে? এখন যদি আমরা একটু কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কি হবে, নিচে হচ্ছে 100 × 100, দুইটা 100 থাকে, হ্যাঁ? তাহলে আমি যদি 100 স্কোয়ার, আচ্ছা 100 স্কোয়ার এটা হয় অ্যাকচুয়ালি 10,000, 10,000 করে এটা 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 সম্পূর্ণ থাকে হচ্ছে 10, কাটাকাটিগুলো 10 থাকে, তোমরা এটা ক্যালকুলেটর করে দেখতে পারো। সো 10 যদি এটার সাথে গুণ হয় তাহলে কি হবে, 6.67 ইন্টু 10⁻10 নিউটন। তাহলে এই বস্তুদ্বয় পরস্পরকে এত বলে আকর্ষণ করবে, এই বস্তুদ্বয় পরস্পরকে আকর্ষণ করবে কত বলে, 6.67 ইন্টু 10⁻10 নিউটন বলে। ওকে, আচ্ছা এখন চলো আমরা আরেকটা উদাহরণ করি, একটু মজার একটা উদাহরণ। সেটা হচ্ছে ধরো বুর্জ খলিফা। বুর্জ খলিফা পৃথিবীর সবচেয়ে লম্বা একটা বিল্ডিং। বুর্জ খলিফার সামনে তুমি দাঁড়ায় আছো, হ্যাঁ? এখন বুর্জ খলিফা তোমাকে কি বলে আকর্ষণ করতেছে, ঠিক আছে? বুর্জ খলিফা তোমাকে কি বলে আকর্ষণ করতেছে, ঠিক আছে? আচ্ছা এখন ধরো হচ্ছে বুর্জ খলিফা বিশাল বড় একটা টাওয়ার, এটার ভর ধরো হচ্ছে তুমি 1 কোটি কেজি। 1 কোটি মানে হচ্ছে টেন, আচ্ছা 10⁸ হয় 1 কোটিতে, মেবি 10⁸। আচ্ছা ধরে না তুমি এটা ওজন হচ্ছে, আল্লাহ কি দেখি, 10⁸ কেজি, আর তোমার ওজন হচ্ছে 100 কেজি। তুমি অনেক মোটাসোটা একজন মানুষ, তোমার ওজন হচ্ছে 100 কেজি, ঠিক আছে? তুমি মোটামুটি বুর্জ খলিফার 1/3 উচ্চতা তোমার আছে, যাই হোক এটা কাল্পনিক একটা জিনিস, তুমি ধরে নাও। আচ্ছা সো এখন তোমার এই বুর্জ খলিফা তোমাকে কি বলে টানতেছে, তাহলে কি হবে, G m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে কি হবে, জি এর মান 6.67 ইন্টু 10⁻11, ঠিক আছে? আর m1 কি ছিল, m1 ধরো হচ্ছে বুর্জ খলিফার যে ওজনটা আছে বা ভরটা আছে, আর তোমার ভর হচ্ছে 100, ডিভাইডেড বাই তোমাদের মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে, তুমি বুর্জ খলিফার খুব কাছে, তোমাদের মধ্যবর্তী দূরত্ব ধরো হচ্ছে 10 মিটার, ঠিক আছে? তাহলে 10 স্কোয়ার, 10 স্কোয়ার করলে হচ্ছে 100 হয়, 100 কাটা, ঠিক আছে? আচ্ছা তুমি ক্যালকুলেটর হিসাব করলে দেখবা হচ্ছে 6.67 ইন্টু 10⁻10⁻³ নিউটন বলে তোমাকে বুর্জ খলিফা টানতেছে। ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে এই মানটা আসবে, ঠিক আছে? আমি মুখে করলাম। আচ্ছা তাহলে তোমাকে বুর্জ খলিফা কত নিউটন বলে টানতেছে, 6.67 ইন্টু 10⁻³ এত নিউটন বলে টানতেছে, মানে হচ্ছে তোমাকে বুর্জ খলিফা কিছু হলেও টানতেছে, কিছু বলে হলেও টানতেছে। আচ্ছা আমরা চলো একটু মজার একটা উদাহরণ দেখি, ঠিক আছে? সাপোজ ধরো এটা একটা ছেলে, ঠিক আছে, আর এটা একটা মেয়ে, তুমি আর তোমার বান্ধবী দাঁড়ায় আছো, মধ্যবর্তী দূরত্ব বেশি থাকাই ভালো, কম থাকলে তো ঝামেলা। আচ্ছা ধরো 50 মিটার, একটু দূরেই আছে। তো তোমরা নিজেদেরকে কি বলে আকর্ষণ করতেছো, এটা তুমি বের করবা, ঠিক আছে? জাস্ট ফর ফান আর কি। আচ্ছা এখন চলো আমরা পরবর্তী কিছু উদাহরণ চলে যাই, পরবর্তী কিছু ম্যাথে চলে যাই। আচ্ছা এরপরে আমাদের কি টপিকটা আছে, আচ্ছা এখন সাপোজ ধরো হচ্ছে এখানে আমার একটা বস্তু আছে, এখানে আরেকটা বস্তু আছে, বস্তু আঁকতে আঁকতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা এটার ভর ধরো 100 কেজি, এটা ধরো ভর ধরো 50 কেজি, ঠিক আছে? আচ্ছা এদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 50 মিটার, 50 মিটার। এখন তোমাকে বললো আচ্ছা এভাবে না লিখে আমরা এটাকে m1 m2 ধরি, m1 m2 ধরি, ঠিক আছে? কারণ এটা একটু অন্যরকম ম্যাথ, তো এটাকে আরই ধরি, এটাকে m1ই ধরি, এটাকে m2ই ধরি, ঠিক আছে? এখন তোমাকে বললো যে এদের মধ্যবর্তী আকর্ষণ বল কত, ঠিক আছে? তো তুমি তখন কি লিখবা, F = G m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার, এটাই হচ্ছে আকর্ষণ বল। এখন তোমাকে ফার্দার কোশ্চেন করলো যে এদের মধ্যবর্তী দূরত্বকে আমি যদি দ্বিগুণ করি, তাহলে আমাদের বল কত গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে? মানে এই আকর্ষণ বলটা কত গুণ বৃদ্ধি পাবে বা কত গুণ হ্রাস পাবে, যেটাই হোক আর কি। তোমাকে জিজ্ঞেস করে যে কত গুণ হবে আর কি, অ্যাকচুয়ালি যদি বলে যে কত গুণ হবে, যদি আমরা সবকিছু সেম থাকে, m1ও সেম m2ও সেম, শুধুমাত্র মধ্যবর্তী দূরত্বকে আমরা দ্বিগুণ করলাম, মধ্যবর্তী দূরত্বকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমাদের বলটা কত গুণ হবে এটা আমাদেরকে জানতে চাইলো। তাহলে চলো আমরা কি করছি, মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করছি, তাহলে F = কি ছিল, G মানে F প্রাইম, তখন নতুন F, ঠিক আছে? তাহলে m1 সেম, আগের m1 m2 সেম, G অলওয়েজ টু সেম, আর আর এর জায়গায় কি হবে 2r। কেন 2r? কারণ মধ্যবর্তী দূরত্বকে আমরা দ্বিগুণ করছি, ঠিক আছে? তাহলে কি হলো যে G m1
m2 4r², তাই না? 4r² হলো। এখন আমরা এটাকে যদি লিখি এইভাবে, এখানে 1/4 অ্যাকচুয়ালি নিচে একটা 4 আছে, তাহলে আমরা এখানে যদি 1/4 কে আলাদা করে লিখি, 1/4 কে আলাদা করে লেখা যায় যে জি m1 m2 ডিভাইডেড বাই r²। দেখো জি m1 m2 ডিভাইডেড বাই r², এটা মানে কিন্তু এফ ছিল, তাই না? তাহলে কি হলো, এটার পরিবর্তে আমরা যদি এফ লিখি তাহলে কি হবে 1/4f, 1/4f। তাহলে কি দাঁড়ালো আমাদের, f প্রাইম ইজ ইকুয়াল টু 1/4f। তাহলে আমরা যদি মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করি তাহলে আমাদের বলটা, মানে যে আকর্ষণ বলটা, সেটা 4/1 হয়ে যায়। ঠিক আছে, সেটা কত ভাগের 1 ভাগ হয়, সেটা 4/1 হয়। যদি আমরা মধ্যবর্তী দূরত্বকে 3 গুণ করি তাহলে কি হবে, বলটা হবে 9/1 বা 1/9 গুণ হবে। ঠিক আছে, আবার যদি মধ্যবর্তী দূরত্বকে আমরা 4 গুণ করি তাহলে আমাদের কি হবে, 16/1 হয়ে যাবে, মানে বলটা 16/1 হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ, এবার চলো আমরা অন্য কোনো একটা ম্যাথে চলে যাই। আচ্ছা, সো এই টপিকগুলো খুবই ট্রিকি এবং অবজেক্টিভ আসার মতো টপিক। তো তুমি যদি এই ব্যাপারগুলো ভালো করে বুঝে থাকো তাহলে আশা করি তোমার অবজেক্টিভ কাটা যাবে না। আচ্ছা, এখন চলো, এতক্ষণ তো আমরা দেখলাম মহাকর্ষ বল, মানে দুইটা মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে হতে পারে, বুর্জ খলিফার সাথে তোমার হতে পারে। ঠিক আছে, তারপর যে কোনো দুইটা বস্তুর মধ্যে হতে পারে। এখন যদি হয় এরকম যে এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী, দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু হচ্ছে পৃথিবী, আরেকটা বস্তু তুমি হতে পারো তোমার বই খাতা, চেয়ার টেবিল, চাঁদ, সূর্য, গ্রহ, যাই হোক, যেটাই হোক। আরেকটা হচ্ছে অন্য একটা যে কোনো জিনিস, আর একটা হচ্ছে কি পৃথিবী। তো তখন এটাকে কি বল, তখন এই মহাকর্ষ বলটার নতুন একটা নাম তৈরি হবে, সেটা বল অভিকর্ষ বল। ঠিক আছে, দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তখন সেই বলটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, আচ্ছা, সাপোজ ধরো হচ্ছে এটা একটা পৃথিবী, বিশাল একটা পৃথিবী। হ্যাঁ, আচ্ছা, এটা ধরো পৃথিবীর কেন্দ্র, আর পৃথিবীর পৃষ্ঠে ধরো এই যে একটা বস্তু আছে। ঠিক আছে, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে। ঠিক আছে, এখন এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর, যেটা পৃথিবীর ব্যাসার্ধ আর কি। তো এদের মধ্যবর্তী যে আকর্ষণ বলটা আছে, আকর্ষণ বলটা কি হবে, আকর্ষণ বলটা হবে এফ ইজ ইকুয়াল টু কি হবে, জি m1 m2। সাপোজ ধরো আমরা এখানে পৃথিবীর ভর, যেহেতু অনেক বড় একটা পৃথিবী, ভরটাকে আমরা বড় হাতের এম ধরলাম। ঠিক আছে, আর এই ছোট এমটাকে আমরা ছোট হাতের এম ধরলাম, ছোট ভরটাকে আমরা ছোট হাতের এম ধরলাম। তাহলে কি হবে, দুইটা ভরের গুণফল এম আর ছোট হাতের এম। ঠিক আছে, এই ছোট হাতের এম আর বড় হাতের এম, দুইটা বস্তুর ভরের গুণফল, এবং মধ্যবর্তী দূরত্বটা কি, পৃথিবীর ব্যাসার্ধ, এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অভিকর্ষ বলের সমীকরণটা কি হবে, এফ ইকুয়াল টু জি বড় হাতের এম ছোট হাতের এম ডিভাইড বাই r²। অ্যাকচুয়ালি বড় হাতের এম ছোট হাতের এম গুলো কোনো ম্যাটারই করে না, জাস্ট দুইটা বস্তুর ভরকে তুমি গুণ করবে, এটা হচ্ছে কথা। এখন তুমি চলক এক্স ওয়াই ধরো না, ওয়াই জেড ধরো না, এবি ধরো, এটা তোমার উপর ডিপেন্ড করে। বড় হাতের এম ছোট হাতের এম অ্যাকচুয়ালি ডিপেন্ড করে তোমার উপরে, জাস্ট জিনিসটা হচ্ছে কি, যে তুমি দুইটা বস্তুর ভরকে গুণ করবা। ওকে, আচ্ছা, এখন আমরা আবার একটু আগে বা আগের ক্লাসে শিখে আসছি হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, সরি এম জি না, এম এ। এখানে এমটা ছিল কি, বস্তুর ভর, আর এটা ছিল কি, বস্তুর ত্বরণ। ঠিক আছে, বস্তুর ত্বরণ। সো তুমি জানো যে তোমার উপর একটা অভিকর্ষ ত্বরণ নামের একটা কিছু কাজ করছে, আমি যদি এটাকে এখান থেকে ছেড়ে দিই তাহলে এটা কি হবে, এটার উপর কন্টিনিউয়াসলি ফোর্স একটা কাজ করবে, পৃথিবী কন্টিনিউয়াসলি তাকে একটা ফোর্স ক্রিয়া করবে, তার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সো যখন ফোর্স অ্যাপ্লাই করা হয় তখন কি হবে, বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হয়, তাই না, বা বেগের পরিবর্তন হয়। ঠিক আছে, সো ত্বরণ, যেহেতু পৃথিবী তোমাকে অলওয়েজ টানতেছে, তার মানে কি, যে তোমার মধ্যে বা এই মার্কারটার মধ্যে একটা ত্বরণ কাজ করতেছে, এই ত্বরণটাকে আমরা কি বলি, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, আর প্রকাশ করি ছোট হাতের জি দ্বারা, এটা তোমরা নাই, এইটা অনেক ভালোভাবে পড়ে আসছো, এখন আমরা নতুন করে পড়ানোর কিছু নেই। সো এখানে আমরা ত্বরণের জায়গায় মহাকর্ষের ক্ষেত্রে এম জি লিখবো। ঠিক আছে, কারণ মহাকর্ষীয় যে ত্বরণ বা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা জিটা লিখবো। ঠিক আছে, সো জিটাও একটা ত্বরণ, এটাও একটা ত্বরণ, এটা হচ্ছে কি, যে কোনো ধরনের ত্বরণ, সামনে পিছে উপরে নিচে, যে কোনো একটা ত্বরণ হতে পারে। আর জিটা হচ্ছে স্পেসিফিক্যালি এটা হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, সো এফ ইকুয়াল টু কি দাঁড়ায়, তাহলে এফ ইকুয়াল টু এম জি দাঁড়ায়। সো চলো আমরা এখানে এফ এর জায়গায় আমরা এম জি বসাই দিই, এম জি বসাই দিই, তাহলে কি হবে, জি বড় হাতের এম ছোট হাতের এম r²। ঠিক আছে, এখন দেখো এই এমটা এখানে গুণাকারে আছে, এটা যদি আমরা এখানে নিয়ে যাই তাহলে ভাগাকারে হয়ে যাবে, ভাগাকারে হলে এখানে একটা এম হবে, তাহলে আমি এখানে এমটা কেটে দিই, আর এই এমটা এখানে চলে গেছে, তো এই এম আর এই এম কাটা যাবে। তো আমাদের কি দাঁড়ালো, যে জি ইজ ইকুয়াল টু কি হলো, জি এম বাই r²।
এটা কখন খাটবে? এটা তখনই খাটবে যখন বস্তুটা একদম পৃথিবীর সাথে ঘেঁষানো থাকবে। সরি, পৃথিবীটা এরকম চ্যাপ্টা না, আচ্ছা এখানে একটা পৃথিবীটা যখনই পৃথিবীর সাথে একদম পুরা লাগানো থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আর দূরত্বে থাকবে, ঠিক আছে। এখন যদি এমন হয় যে পৃথিবী ধরো হচ্ছে এটা পৃথিবী থেকে অনেক দূরে বস্তুটা আছে, তখন কি হবে? পৃথিবী থেকে এই দূরত্বটা হচ্ছে আর পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে। আবার এইখান থেকে এই দূরত্বটা হবে হচ্ছে, এই দূরত্বটা হবে ধরো ধরো এটা হচ্ছে এইচ, ঠিক আছে। তখন কি হবে? মধ্যবর্তী দূরত্ব আর দ্বারা কিন্তু দুইটা বস্তুর মধ্যবর্তী দূরত্ব বুঝাইছিল। এখানে যেহেতু একদম পৃষ্ঠের সাথে লাগানো ছিল, তো মধ্যবর্তী দূরত্বকে আমরা আর সেটাকে আমরা পৃথিবীর ব্যাসার্ধ হিসেবে ধরছি, কিন্তু এখানে ব্যাসার্ধের পরেও আমরা কিছু আছে। তখন সেই ক্ষেত্রে জিটা কি হবে? জিটা হবে হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম আর প্লাস এইচ হোল স্কোয়ার। কেন আর প্লাস এইচ হোল স্কোয়ার? কারণ এই নিচের অংশটা দ্বারা বোঝে হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এই নিচের অংশটা দ্বারা আমরা কি বুঝাইছিলাম? মধ্যবর্তী দূরত্ব বুঝাইছিলাম। যেহেতু এখানে পৃথিবীর পৃষ্ঠের সাথে লাগানো, সেহেতু আমরা পৃথিবীর ব্যাসার্ধ কি ধরছি? মধ্যবর্তী দূরত্ব। সবসময় মধ্যবর্তী দূরত্ব মানে কি? কেন্দ্র টু কেন্দ্র, ঠিক আছে। এখানে কেন্দ্র টু কেন্দ্র মোটামুটি এই আর প্লাস এইচ হয়, তাহলে এখানে আমরা আর প্লাস এইচ লিখে ফেললাম। এখন চলো আমরা কিছু কাজ করি। কাজগুলো হলো, আমরা পৃথিবীর ভর নির্ণয় করব। পৃথিবী যে বিশাল বড় একটা গোলাকার পিণ্ড, এটার ভর কত হবে এটা আমরা নির্ণয় করব। চলো আমরা নির্ণয় করি, খুব ভালোভাবে নির্ণয় করা যাবে এই সূত্র, এই ফর্মুলা দিয়ে। সো আমরা এই ফর্মুলাটা দিয়ে করি। সাপোজ ধরো পৃথিবীর পৃষ্ঠে, আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কি? 9.8। পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, 9.8 ms ইনভার্স 2। তোমরা 8 অধ্যায় পড়েছো এটা, যে পৃথিবীর পৃষ্ঠে ক্লাস 8-এ পড়েছো, অ্যাকচুয়ালি 8 অধ্যায় না, ক্লাস 8-এ পড়েছো যে জি এর মান হচ্ছে 9.8। তাহলে আমাদের এই সমীকরণের মধ্যে আমরা কি জানি হচ্ছে জি ইজ ইকুয়াল টু, আমরা সমীকরণটা আবার লিখি এখানে, জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা জি এর মানটা জানি, জি এর মান হচ্ছে 9.8। আবার বড় হাতে যে জিটা আছে সেটার মানও আমরা একটু আগে আলোচনা করেছি, 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন কেজি ইনভার্স মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2, ঠিক আছে। আর পৃথিবী যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে তোমাদের বই অনুযায়ী 6,006.37 ইন্টু 10⁻6 মিটার এটা বলা হয়। এটা দ্বারা অ্যাকচুয়ালি বোঝা হচ্ছে 6,300 কিলোমিটার, 6,370 কিলোমিটার, 370 কিলোমিটার, ঠিক আছে। সো এটাকে যদি মিটারে না হয়, তাহলে মিটারে নিলে এখানে 100 গুণ হবে, 1000 গুণ হবে। কিলোমিটার ছিল 6,370, এটার সাথে যদি আমরা মিটার নিই, তাহলে দাঁড়ায় হচ্ছে 6370000। এখন এটাকে বলা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে। এটা তোমরা সূচক অধ্যায়ে ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা না বুঝো, তাহলে আমি সূচকের ভিডিওটা অলরেডি বানিয়ে ফেলেছি, এটাকে আমি আপলোড করব। আপলোড করলে এই ভিডিওটা দেখলেও, ওই সূচকের অধ্যায়ের ভিডিওটা দেখলেও আশা করি তোমরা এই বৈজ্ঞানিক যে নিয়মটা আছে এটা বুঝতে পারবা। সো এটাকে লেখা হয় সংক্ষেপে 6.37 ইন্টু 10⁻6। কীভাবে 6? দেখো 10⁻6 কীভাবে আসছে, যে একটা এখানে ছিল দশমিকটা আমরা আগায় আনলাম, একটা 2টা 3টা 4টা 5টা 6টা আগায় আনলাম, সেই জন্য 10⁻6 আমরা বসালাম। আর 6 পয়েন্ট, মানে এখানে পয়েন্টটা যেহেতু আনলাম 6.6। যাই হোক, তোমরা ওই সূচকের অধ্যায়টা পড়লে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। সো এখন আমরা জাস্ট এম এর মানটা, এমই তো ছিল পৃথিবীর ভর, তাই না? তো আমরা এম এর মানটা বের করব। তাহলে আমরা এম এর মানটা যখন বের করতে চাই, তখন কি হবে? যে এম ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? এম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে জি আর স্কোয়ার ডিভাইডেড বাই জি, ঠিক আছে। তাহলে জি এর মান কত আমরা জানি? 9.8, ছোট হাতের জি আর বড় হাতের জি 6.67 ইন্টু 10⁻⁻11। আর এখানে আর এর মান জানি আমরা কত? 6.37 ইন্টু 10⁻6। এটা পুরোটার উপরে হবে স্কোয়ার। সো তোমরা যদি ক্যালকুলেটর করো, তাহলে ক্যালকুলেটারে মান আসবে 5.98 ইন্টু 10⁻24 কেজি। মানে পৃথিবীর ভরটা কত বেশি এটা তোমরা বুঝতে পারতেছো। অ্যাকচুয়ালি এটা মানে বুঝে হচ্ছে 5.98 কে আমরা ধরে 6 ধরলাম, সাপোজ ধরলাম আর কি, কারণ খুব কাছাকাছি। 5.98 6 ধরলাম, তাহলে 6 এর পরে আমাদের 24টা শূন্য বসবে। 24টা শূন্য বসলে যেই মানটা হয় অত কেজি পৃথিবীর ভর। বুঝতে পারছো, বিশাল বড়। আচ্ছা, সো চলো আমরা এর পরের টপিকটাতে চলে যাই। এর পরের টপিকটা কি ছিল? এর পরের টপিকটা ছিল হচ্ছে তোমাদের একটা অঙ্ক আছে, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের বইয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা চলো করি। অঙ্কটা বলা হয়েছে যে পৃথিবী থেকে
100 কিলোমিটার উপরে, পৃথিবীর পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে একটা মহাকাশ, 100 কিলোমিটার উপরে একটা স্পেস স্টেশন আছে, ঠিক আছে? ওই স্পেস স্টেশনে আমাদের জি জি এর মানটা কত হবে, বা ওই স্টেশনে আমাদের জি প্রাইমের মানটা কত হবে। এটা অ্যাকচুয়ালি জি প্রাইম দ্বারা প্রকাশ করি, কারণ জি দ্বারা একটা প্রকাশ করছি। সো ওই জায়গায় আমাদের জি এর মানটা কত হবে। সো আমরা জানি যে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা কত, ঠিক আছে? আমাদের সূত্র কোনটা হবে? এটা, কারণ পৃথিবী পৃষ্ঠের সাথে লাগানো নাই, পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে স্পেস স্টেশনটা আছে। ওই স্পেস স্টেশনে একজন মানুষের কাছ সে কত জি এর মানটা সে কত পরিমাণ করবে, পরিমাপ করবে, সেটা আমাদের বের করতে বলছে, বা এই পয়েন্টে আমাদের জি এর মানটা কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। সো আমরা এটাকে লিখতে পারি জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে হচ্ছে জি এম আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আর এর মানটা আমরা কত জানতাম? আর এর মানটা জানতাম হচ্ছে আমরা 6370। ঠিক আছে, তোমাদের বইয়ে কিভাবে করা আছে আমি ওইভাবে করছি না, আমি সহজ উপায়ে করার চেষ্টা করতেছি। তাহলে আর এর মানটা কি ছিল? 6370 কিলোমিটার ছিল, কিলোমিটার আর কিলোমিটার, ঠিক আছে। আর পৃথিবী থেকে উচ্চতা কত ছিল? এইচ এর মান কত ছিল? 100 কিলোমিটার। তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে হলো 6470 কিলোমিটার। আবার কেজি লিখতেছি কেন? এটাও তো কিলোমিটার, ঠিক আছে। এটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে মিটারে কি হবে? এটা 1000 দ্বারা গুণ হবে, তাই না? তো আমরা এই নিচে একবারই গুণটা লিখে ফেলবো। তাহলে এর নিচে এটা কি হবে? 6470, এটার সাথে গুণ হবে হচ্ছে 1000, ঠিক আছে। আর সম্পূর্ণ বিষয়টার উপরে হচ্ছে স্কোয়ার, আর প্লাস এইচ হোল স্কোয়ার যেহেতু ছিল, আর উপরে কি 6.67 ইন্টু 10⁻⁻11 ইন্টু, আর ওই যে আমার পৃথিবীর ভরটা আমরা এটাকে বের করছিলাম, তাহলে কি হলো 5.98 ইন্টু 10⁻24, ঠিক আছে, এত কেজি। আর জি প্রাইমের মান তোমরা ক্যালকুলেট করলে যেটা পাবা 9.5 ms ইনভার্স 2, এটা পাবা জি প্রাইমের মান। তোমরা এটা ক্যালকুলেটর কিভাবে করবো আমি এটা তোমার একটু দেখাই। আচ্ছা, এই মানগুলো তোমরা কিভাবে বসাবা? এখানে দেখো আমাদের ক্যালকুলেটরে আমরা ধরো এই মানটা বসাতে চাই, এই মানটাই ক্যালকুলেট করতে চাই। তাহলে কি আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা লবের কাজটা করব। লবের কাজটা করার ক্ষেত্রে আমরা, তোমাদের ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর মতো না হলেও জিনিসগুলো এক, ফাংশনগুলো এক। তাহলে 6.67, এই যে ইন্টু 10⁻⁻11 যে লিখলাম না, এটাকে লেখা যায় মানে এইটুকু ইন্টু 10⁻, এটাকে প্রকাশ করা হয়েছে এই নিচে ইন্টু 10⁻। দেখো এটা লেখা আছে, এটাতে চাপ দিলে কি হবে? এটা চাপ দিলে একটা ইন্টু 10⁻ চলে আসবে, ঠিক আছে। এখন 10⁻ কত? -11, ঠিক আছে। তারপরে এটার সাথে কি ছিল? ইন্টু যে 5.98 ইন্টু 10⁻, কত ছিল? 24। আশা করি দেখতে পারতেছো 24। আচ্ছা, না দেখতে পারলে তোমরা আমি যেভাবে ক্যালকুলেটারে করতেছি, তোমরা হাতের সাথে একটা ক্যালকুলেটার রেখে অ্যাকচুয়ালি বাটনগুলো চাপ দেওয়া একইভাবে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এখন এটা দ্বারা আমরা লবের মানটা আমরা পেয়ে গেলাম, লবের যে মানটা ছিল লবের মানটা পেয়ে গেলাম। এখন লবের মানটাকে ভাগ দিব হচ্ছে হরের মানটা দিয়ে। হরে কি ছিল? হরে আছে হচ্ছে আমাদের 6470 ইন্টু 1000, ঠিক আছে। আর এটার উপরে আছে কি? হোল স্কোয়ার, পুরোটার উপরে আছে হচ্ছে স্কোয়ার। এখন আমরা যদি ফলাফলে বা অ্যান্সারে চাপ দিই, সমান চিহ্নে চাপ দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 9.52 বা 9.5 ms ইনভার্স 2, ঠিক আছে। তোমাদের বইয়ে একটু জটিল উপায়ে করা আছে, আবার তোমাদের বইয়ে একটু আগেই মানে ওই ম্যাথটার একটু আগেই লেখা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6.37 ইন্টু 10⁻6, যেটার মানে হচ্ছে 6370 কিলোমিটার। আবার ওই ম্যাথটাতে ধরছে হচ্ছে 6000 কিলোমিটার। সো একটু মানে উলট পালট করে ফেলছে। সো আমি পছন্দ করি যে এইভাবে করার জন্য, একদম বিস্তারিত উপায় করার জন্য। ওইটা একটু কমপ্লিকেটেড, তোমাদের বুঝতেও একটু কষ্ট হবে। সো আমি এই নিয়মে একটু সহজ নিয়মে করার চেষ্টা করছি, ঠিক আছে। সো চলো আমরা এরপরের অঙ্কটা চলে যাই। এখন তোমাদের অঙ্কটা, এরপরের অঙ্ক যেটা আছে সেটা আমি বলি যে, এখন ধরো হচ্ছে তোমরা একটা বন্ধুর অঙ্কটা আমি করবো না। আচ্ছা, একটা বস্তুর ওজন কত হবে এটা আসলে নির্ণয় করতে হবে। এখন একটা বস্তুর ওজন কত হবে? সাপোজ ধরো হচ্ছে এখানে পৃথিবীর পৃষ্ঠে একটা বস্তু আছে, এটার ওজন কত? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর। সো এই পৃষ্ঠের উপরে যে বস্তুটা আছে সেই বস্তুটা কত ওজন অনুভব করবে, ঠিক আছে। সো ওজন অ্যাকচুয়ালি কি? ওজন অ্যাকচুয়ালি হচ্ছে বলটা, পৃথিবী আমাকে কত বলের আকর্ষণ করছে এটাই অ্যাকচুয়ালি ওজন। পৃথিবী আমাকে যত বলে আকর্ষণ করছে এটাই অ্যাকচুয়ালি ওজন, ঠিক আছে। সো এই বস্তুটার ভর ধরো হচ্ছে 5 কেজি,
ঠিক আছে, এই বস্তুটার ভর ধরো হচ্ছে 5 কেজি। সো 5 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী কত বলে আকর্ষণ করবে? পৃথিবী কত বলে আকর্ষণ করবে? F = mg। কত বলে আকর্ষণ করবে? m এর মান কত? 5 আর g এর মান কত? 9.8। ঠিক আছে, তাহলে কত নিউটন হবে? 49 নিউটন। তাহলে এই 5 কেজি ভরের একটা বস্তুকে পৃথিবী আকর্ষণ করবে হচ্ছে 49 নিউটন বলে। সো যত নিউটন বলে আকর্ষণ করবে ওই বস্তুটার ওজন ঠিক তত। ঠিক আছে, তাহলে এই বস্তুটার ওজন কত? 49 নিউটন। এখন ধরো তুমি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় আসো, তুমি পৃথিবীর পৃষ্ঠে এটা এটা ধরো হচ্ছে রাগিব নীলা আলিফ যাই হোক আর কি, বা তুমি এই রাগিব এবং আলিফ ছাড়া তুমি যে ব্যক্তি হও না কেন, তোমাকেও কিন্তু পৃথিবী টানতেছে, তাই না? আচ্ছা, সো ধরো হচ্ছে তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, তোমার ওজন হচ্ছে সাপোজ 70 কেজি। সাপোজ ধরো হচ্ছে 70 কেজি, যদিও আমার ওজন এখন 70 কেজি হয় না, তাও ধরলাম যে তোমার ওজন 70 কেজি। সো এখন পৃথিবী তোমাকে কত বলে আকর্ষণ করবে? পৃথিবী তোমাকে আকর্ষণ করবে F = mg। mg এই বলে mg, তাই না? তাহলে তোমার ওজন কত? 70, আর পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? 9.8। ঠিক আছে, তাহলে তোমার ওজন কি দাঁড়ালো? 70 × 9.8। তাহলে তোমার ওজন হচ্ছে 686 নিউটন। তোমার ওজন কত? তোমার ওজন হচ্ছে 686 নিউটন, অথবা তোমাকে পৃথিবী কত বলে আকর্ষণ করতেছে? 686 নিউটন বলে তোমাকে পৃথিবী আকর্ষণ করতেছে। ওকে, আচ্ছা, এখন আমরা লাস্ট যে একটা প্রবলেম, এই প্রবলেমটা সলভ করব। এই প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। এই প্রবলেমে বলা হচ্ছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় কোনো একটা ব্যক্তি কত ওজন অনুভব করবে। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে কোনো একটা ব্যক্তি কি পরিমাণ ওজন অনুভব করবে। ঠিক আছে, সো পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরে, তাহলে F = কি দাঁড়াবে? জি পৃথিবীর ভর, ঠিক আছে, তারপরে হচ্ছে এম, ওই ব্যক্তির ওজন ধরো হচ্ছে 100 কেজি, ওই ওজন এখন আপাতত ধরো হচ্ছে এম, আর নিচে হচ্ছে r+h। হোল স্কয়ার। কেন r+h? কারণ পৃথিবীর পৃষ্ঠের সাথে সে লাগায় নেই, পৃথিবীর পৃষ্ঠ থেকে সে 1000 কিলোমিটার উপরে, 1000 কিলোমিটার উপরে। ঠিক আছে, সো তাহলে তুমি জি এর মানটা বসাও 6.67 × 10⁻11, এটা হচ্ছে তোমার জি এর মানটা। সো পৃথিবীর ভর কত? পৃথিবীর ভরটা তুমি বসায় ফেলো। পৃথিবীর ভরটা হচ্ছে 5.98 × 10⁻, এটা মনে রাখতে হবে, 24 কেজি। ঠিক আছে, আর ওই ব্যক্তির ভরটাকে আমি বলছি হচ্ছে 100 কেজি। ঠিক আছে, 100 কেজি। আর এদের মধ্যবর্তী দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ 6000। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধ 6370 কিলোমিটার, 70 কিলোমিটার। আর ওই বস্তুটা পৃথিবী থেকে 1000 কিলোমিটার উপরে। 1000 কিলোমিটার উপরে মানে এটার সাথে আরো 1000 গুণ যোগ হবে, তাহলে কি হবে? 7370 কিলোমিটার। আবার কেজি লিখতেছি, কিলোমিটার। ঠিক আছে, কিলোমিটার। তাহলে কি হবে? 7370 কিলোমিটার। আর সবসময় আমরা মিটার এককে বসাই, সেই জন্য আমরা কিলোমিটারকে মিটার এককে বসে তারপর স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, এখন জাস্ট আমাদের যেই মানটা আসবে সেই মানটা হচ্ছে ওই বস্তুটার বা ওই ব্যক্তি ওই অবস্থানে থেকে যে অনুভূত ওজন বা যেই ওজনটা সে অনুভব করবে। তাহলে আমাদের কি আসে? 5.98 × 10⁻24 × 1000 ডিভাইডেড বাই 7370 × 1000, এটার উপর হবে হচ্ছে স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার × 6.67 E - 11। তাহলে সে যত ওজন অনুভব করবে, আচ্ছা আমরা কি ভুল করলাম? 7343, আচ্ছা 7340 আসছে, 9.8 × 100। আচ্ছা আচ্ছা, বোধহয় কোথাও একটা ভুল গেছে, আমি আবার একটু করার চেষ্টা করি। 6.37 E6 প্লাস 1000 × 1000। আচ্ছা, এটা হচ্ছে এটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 100 ডিভাইডেড বাই অ্যান্সার ইন্টু 5.98 E24। ঠিক আছে, সো ক্যালকুলেট করলে আমাদের যে মানটা আসে সেই মানটা হচ্ছে 754.67। তাহলে কি হবে? 754.67 নিউটন। তাহলে ওই অবস্থানে পৃথিবী পৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উপরে সে কত ওজন অনুভব করবে? 754.67 নিউটন। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা এই ক্লাসে মোটামুটি মহাকর্ষ রিলেটেড অনেক কিছু শিখলাম, এবং নেক্সট ক্লাসে আমরা
বাকি যে অংশটুকু আছে অধ্যায়ের সেই অংশটুকু আমি শেষ করবো। সো ধন্যবাদ, বাই বাই।